আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 5। এটার সেকেন্ড পার্ট আলোচনা করব। তো লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে 2টা সিকিউ সমাধান করে দিয়েছিলাম। আজকে আরও 2টা সমাধান করব এবং এইটার পাশাপাশি গত ভিডিও এবং এই ভিডিওর 4টা কোয়েশ্চেন পারলে তুমি আসলে কতগুলো কোয়েশ্চেন সলভ করতে পারবা সেটা তোমাকে আমি এইচডব্লিউ হিসেবে দিয়ে দিয়েছি। ওকে, সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথম কথা, এই বল বৃদ্ধিকরণ যে নীতিটা আছে, বল বৃদ্ধিকরণ নীতির একটা ম্যাথ আছে। আরেকটা অঙ্ক করবো আমরা এখানে চাপ সংক্রান্ত অঙ্ক। ওকে, তো চাপ আর ঘনত্ব সংক্রান্ত অঙ্ক। প্রথম কথা হচ্ছে, এই ম্যাথটা যদি আমরা করতে চাই, এটা ঢাকা 20-এ এসছে। তো একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তো 25 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। ইটের ভর 2.25 কেজি, পানির ঘনত্ব এত। বলা হলো ইটটি ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে। তো আমরা আলোচনা করেছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে, চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। চাপ যত চাপ সূত্রটা আমি একটু লিখি তোমাকে, দেখো। চাপ পি সমান সমান এফ ডিভাইডেড বাই এ, তাই না? তাহলে চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ যত ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে, আর ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে। ব্যস্তানুপাতিক যে সম্পর্কটা বোঝায় আর কি। তাহলে আমরা বুঝতে পারছি, ক্ষেত্রফল যদি মিনিমাম হয়, ক্ষেত্রফল যদি সবচেয়ে কম হয়, তাহলে চাপটা অনেক বেশি হবে। যেমন কোয়েশ্চেন আসে না, তোমরা মাঝে মাঝে দেখেছো যে ধারালো ছুরি দিয়ে কেন তাড়াতাড়ি ফল কাটা যায়? কারণ ধারালো ছুরির অগ্রভাগটা অনেক সরু এবং অর্থাৎ এর ক্ষেত্রফলটা অনেক কম। এই জন্য ধারালো ছুরি দিয়ে খুব সহজে আপেল কাটা যায় বা ফল কাটা যায়। কোয়েশ্চেনটা তোমাদের আসে। তাহলে এখানে আমাদের বলেছে একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। আমাকে বললো ইটটা কিভাবে ভূমিতে সর্বোচ্চ পরিমাণে চাপ প্রয়োগ করবে। তাহলে আমরা কি খুঁজে নিব? ইটের এই 3টা তলের মধ্যে যে কোনো 2টা তল গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাই না? তাহলে আমরা দৈর্ঘ্যকে প্রকাশ করি এল দিয়ে, আর প্রস্থকে প্রকাশ করি আমরা কি দিয়ে? ডাব্লিউ। আর উচ্চতাকে প্রকাশ করা হয় এইচ দিয়ে। তাহলে তুমি যে কোনো 2টা তলকে গুণ করলে কি পাবা? তার ক্ষেত্রফল পাবা। তাহলে এখন তুমি দেখো তো, কোন 2টা গুণ করলে সবচেয়ে কম ক্ষেত্রফল পাওয়া যায় সেটা খুঁজে নিবা আগে। ওকে, তাহলে তুমি ইটের সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে সেটা বুঝতে পারবা। তাহলে 25-এর সাথে যদি আমি 12 গুণ করি, তাহলে আমার কত আসে? 300। আর যদি আমি 25-এর সাথে 6 গুণ করি, আমার আসে 150, 150। আর যদি 12-এর সাথে 6 গুণ করি, মাত্র 6 12 72। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রস্থ আর উচ্চতা যদি আমরা গুণ করি, তাহলে আমি সর্বনিম্ন ক্ষেত্রফল পাবো। ওকে, তাহলে এই সর্বনিম্ন ক্ষেত্রফলে আমি সর্বোচ্চ চাপ পেয়ে যাব। তাহলে আমাদের কোয়েশ্চেনটাই ছিল, ইট ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে। তাহলে আমরা কোন তলটার উপর নির্ভর করব? আমরা নির্ভর করব এই 2টা প্রস্থ বরাবর, যেটা আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফলটা প্রস্থ বরাবর কত হচ্ছে। ওকে, অথবা তুমি সরাসরি লিখতে পারো যে সর্বনিম্ন ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা তুমি যদি পারো, এই ম্যাথটার মতো করেই তুমি ময়মনসিংহ বোর্ড 2023 পারবা। আমি এটা লিখে দিয়েছি, এইটা আমি তোমাকে করিয়ে দিচ্ছি। সেম ভাবে তুমি ময়মনসিংহ 23 করবা। ওকে, এটার কালিটা অনেক গাঢ়, এটা দিয়ে লেখা যাবে না। দেখো, তাহলে তুমি এখানে লিখো যে ইটের সর্বনিম্ন ক্ষেত্রফল, ইটের সর্বনিম্ন ক্ষেত্রফল এ সমান সমান কত? আমি 6 আর 12 নিব। ওকে, 12 গুণ 6, তাহলে দুইটাই সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে সেন্টিমিটার স্কয়ার, তাহলে 72 সেন্টিমিটার স্কয়ারকে যদি আমরা মিটার স্কয়ারে নেই, 10^4 দিয়ে গুণ করব। ওকে, তাহলে আমি সর্বনিম্ন ক্ষেত্রফল পেয়ে গেলাম 72 × 10^4 মিটার স্কয়ার। আচ্ছা, আর আমাদের কি লাগবে? আমার লাগবে বল। এখন দেখো, বল কিন্তু দেওয়া নাই, তাহলে আমার কি দেওয়া আছে? বল চাপ পি সমান তো এফ বাই এ। তাহলে এফ কে আমরা বাংলা কি লিখতে পারি? এমজি লিখতে পারি, তাই না? তাহলে ভর দেওয়া আছে আর জি এর মান দেওয়া আছে। দেখো, তাহলে ভর এম সমান সমান দেওয়া আছে 2.25 কেজি, আর অভিকর্ষ ত্বরণ জি দেওয়া আছে 9.8 ms ইনভার্স 2। তাহলে তোমার
সর্বোচ্চ চাপ বের করব। সর্বোচ্চ চাপ P সমান সমান হোয়াট। ওকে, তো এরপরে আমরা এখন যেটা করবো, আমরা একটা কথা লিখবো যে চাপ আমরা জানি, কি জানি আমরা, যে আমরা জানি, এটা লেখো, আমরা জানি চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাই সর্বনিম্ন ক্ষেত্রফলে সর্বোচ্চ চাপ পাওয়া যাবে। সর্বনিম্ন ক্ষেত্রফলে সর্বোচ্চ চাপ পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে তুমি সূত্রটা প্রয়োগ করে দাও। সুতরাং সর্বোচ্চ চাপ P সমান সমান F/A। তাহলে F এর তো মান নাই, F কে ভেঙে দাও mg, আর এর মান তো আমরা জানি, এর মান কত, 72 × 10⁻⁴। এখন তোমার m এর মান তুমি জানো, m এর মান 2.25, g এর মান 9.8, নিচে 72 × 10⁻⁴। তাহলে এখানে কত প্যাসকেল আসে তুমি এটা গুণ করলেই খুঁজে পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা দেখি তো মানটা কত আসে। 2.25 × 9.8 divided by 72 × 10⁻⁴। তাহলে মানটা আসছে 3062.5। 3062.5 চাপের একক হচ্ছে প্যাসকেল, তাই না? তো আমরা এটা আগেও ক্লাসও করেছি, তারপরে তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। তাহলে সর্বোচ্চ চাপকে তুমি চাইলে পি, এখানে একটা ম্যাক্সিমাম বলতে পারো, পি দিয়ে অনেক সময় দেখবে যে টেস্ট পেপারে ম্যাক্সিমাম লেখা থাকে, আর ক্ষেত্রফল এ দিয়ে এর পাশে মিনিমাম লেখা থাকে। ওকে, তো এটা কোনো সমস্যা না, তুমি জাস্ট কথা দিয়েও প্রকাশ করতে পারো অথবা ওইভাবেও লিখতে পারো, প্রবলেম নাই। আচ্ছা, গেল এটা। পরের কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে ইটের সাথে সম আয়তনের এবং 400 কেজি m⁻³ ঘনত্বের একটা কাঠের টুকরা জোড়া লাগিয়ে দিলে এটা পানিতে ছেড়ে দিলে ভাসবে নাকি ডুববে? তার মানে ইটের সাথে সমান আয়তনের, তার মানে কি বুঝতে পারলাম, এমন একটা ইটের সাথে এমন একটা কাঠ জোড়া লাগাবো যে কাঠের আয়তন আর ইটের আয়তন সমান। দেখো বলা হচ্ছে ইটের সাথে সম আয়তনের, তার মানে ইটের যে আয়তনটা পাবো ওই কাঠেরও সেই আয়তনই হবে। ওকে, তবে ভর কিন্তু আমার সেম না। এখানে বলা আছে এইটার সাথে সমায়তনের এবং 400 কেজি m⁻³ ঘনত্বের একটা কাঠ, তাহলে কাঠের ঘনত্ব দেওয়া আছে কিন্তু কাঠের ভর কিন্তু দেওয়া নেই। আমাকে বলা হচ্ছে বস্তু ভাসবে নাকি ডুববে, তাহলে আমরা তো ঘনত্ব বের করলেই বুঝতে পারবো বস্তু ভাসবে নাকি ডুববে। তাহলে সংযুক্ত অবস্থায় ইটের ভর আমরা জানি ঘনত্ব সমান ρ = কি m/v, তাই না? তাহলে এখানে ইট আর কাঠের যুক্ত ভর ডিভাইডেড বাই তাদের যুক্ত আয়তন, তার মানে ρ = তো m/v, সো দুইটার যোগফল করব ভর ডিভাইডেড বাই দুইটার আয়তনের যোগফল, তাহলে তুমি বুঝতে পারবা পানির ঘনত্ব 1000, 1000-এর চেয়ে কম আসলে ভাসবে, বেশি আসলে ডুবে যাবে। চলো শুরু করি। এটা অনেক হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমাকে এখানে কি কি তথ্য আছে আমার। ইটের আয়তন আমরা কিন্তু জানি না, ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলেই আয়তন পাবো, তাই না? তাহলে এখানে আয়তন ভি সমান সমান গুণ করে দাও 25 × 12 × 6, তাহলে তিনটাই সেন্টিমিটার গুণ করলে কি পাবো আমরা, সেন্টিমিটার কিউব, তাই না? তাহলে আমার এখানে মান আসতেছে 1800। 12 × 25 300 × 6 3 × 1800, আর cm কিউব মানে 10⁻⁶ মিটার কিউব, তাই না? আচ্ছা, ইটের আয়তন জানলাম, এটা হচ্ছে ইটের আয়তন। আচ্ছা, আমি একটু উল্লেখ করে দিই, এটা কিসের আয়তন, ইটের আয়তন। আর আমাকে বলেই দিয়েছে ইটের সাথে সম আয়তনের কাঠ,
তাহলে এটার আয়তন যেটা, এটাই কাঠের আয়তন। বলবো যে সুতরাং কাঠের আয়তন V1 সমান সমান এটাই 1800 গুণ 10⁻⁶ মিটার কিউব। সম আয়তন বলেছে, তাই ইটের যে আয়তন কাঠেরও সেই আয়তন, তাই না? এবার ইটের ভর দেওয়া আছে, দেখো ইটের ভর m সমান সমান দেওয়া আছে কত, 2.25 কেজি, তাই না? ইটের ভর দেওয়া আছে 2.25 কেজি, কিন্তু কাঠের ভর তো জানি না, কাঠের ভরটা আমাকে বের করে নিতে হবে, তাই না? তাহলে এখন তুমি ঘনত্বটা রো ইকুয়াল টু m বাই ভি, তাই না, সেই সূত্র প্রয়োগ করবা। লিখবা এখন যুক্ত অবস্থায়, বলেছে তো এখন যুক্ত অবস্থায়, ইটার কাঠ যুক্ত অবস্থায় রাখলে পানিতে ভাসবে না, ডুবে। তাহলে যুক্ত অবস্থায় রো ইকুয়াল টু কি, m প্লাস m1 ভি প্লাস v1। তাহলে এই ভি হচ্ছে ইটের আয়তন, v1 হচ্ছে কাঠের আয়তন, m হচ্ছে ইটের ভর, m হচ্ছে ইটের ভর, m1 হচ্ছে কাঠের ভর। তাহলে m1 তো মান নাই, তাহলে m1 এর মান কি করে বের করব? তাহলে দেখো সূত্র কি জানি আমরা, রো ইকুয়াল টু m বাই ভি। তাহলে m সমান কি হবে, কোনাকুনি গুণ করলে ভি রো হবে না, m সমান সমান কি হবে, ভি রো। তাহলে আমরা এই m এর জায়গায় কি লিখে দিব, m প্লাস m1 এর জায়গায় লিখব কি, ভি রো, কি লিখব, ভি রো। আর এই ভিটা কার, এই ভিটা হচ্ছে কাঠের, তাই না? এই ভিটা হচ্ছে কাঠের। তাহলে কাঠের জন্য আমরা 1 ব্যবহার করেছি, তাই না? আর ইটের জন্য আমরা শুধু লেটারটা ইউজ করেছি, কাঠের জন্য আমরা 1 ব্যবহার করেছি। তাহলে এটা হচ্ছে কাঠের ভর, m1 সমান কি, v1 রো 1, আর নিচে হচ্ছে v প্লাস v1। তো তুমি চাইলে এই ভরটা, আমি তোমাদেরকে যেটা করিয়েছিলাম, আগে ভর করিয়েছি, তারপরে ভর বের করে করেছি, এখানে আমি সরাসরি করে দিলাম, কোনো সমস্যা না। মানটা বসিয়ে দাও। তাহলে m এর মানটা কত, 2.25, v1 এর মান কত, 1800 ইন্টু 10⁻⁶, আর রো ঘনত্ব, এই ঘনত্বটা কত, ঘনত্ব হচ্ছে দেখো 400 কেজি m⁻³ ঘনত্বের একটা কাঠ। তাহলে কাঠের ঘনত্বটা এখানে লিখতে হবে। তো কাঠের ঘনত্ব রো 1 সমান সমান 400 কেজি m⁻³। তাহলে রো 1 হচ্ছে কত, 400। এরপর আসো ভি, ভি হচ্ছে কত, 1800 ইন্টু 10⁻⁶, প্লাস v1 হচ্ছে কত, v1 হচ্ছে এই যে v1 হচ্ছে 1800 ইন্টু 10⁻⁶। এইবার তুমি মানটা বসিয়ে দাও, মানটা বসিয়ে দিলে তুমি ইজিলি আনসারটা পেয়ে যাবো। 2.25 ইন্টু 1800 10⁻⁶। আর নিচে হচ্ছে, দেখো দুইটাই কিন্তু সেম, তাই না? তাহলে তুমি এখানে 2 ইন্টু দিয়ে অথবা সরাসরি করো, সমস্যা নাই। এই মানটা আসতেছে 450। আমি একটু মিলিয়ে নিচ্ছি আমাদের সাথে মানটা মিলেছে কিনা। রুট হচ্ছে 400, মানটা মিলে নাই, আমরা আরেকটু দেখবো, দেখছি 2.25 হচ্ছে, এটা হচ্ছে m1 হচ্ছে 2.25, হ্যাঁ। আরেকবার দেখি, 2.25
প্লাস 1800 ইন্টু 10⁻6 ইন্টু 400। তারপর এখানে হচ্ছে হ্যাঁ ঠিক আছে 825, মানটা আসতেছে 825 কেজি m−3। তাহলে এখন দেখো তো পানির ঘনত্ব কি 825, পানির ঘনত্ব তো 1000, তাহলে অবশ্যই এইটা ডুবে যাবে। তাহলে তুমি কি লিখবা যে কাঠের টুকরা জোড়া লাগিয়ে দিলে, ইটের সাথে কাঠের টুকরা জোড়া লাগিয়ে দিলে সেটা পানিতে ভাসবে, কারণ এর ঘনত্ব পানির চেয়ে কম। ওকে, তাহলে কি লিখবা, ইটের সাথে কাঠ জোড়া লাগিয়ে দেওয়ার পর সেটা পানিতে ভাসবে, কারণ তার ঘনত্ব পানির চেয়ে কম। ওকে, শেষ। আমি তোমাদেরকে আরেকবার বলছি, এই জায়গায় আমরা প্রথম লেটার যেমন ভি, রো, এম এগুলো আমরা ইটের জন্য ব্যবহার করেছি, আর আমাদের ওয়ানগুলো ব্যবহার করেছি কাঠের জন্য। ওকে, তো এইখানে তোমাদেরকে আমি যখন করিয়েছিলাম ভরটা আলাদা বের করেছি, আর এখানে আমি সরাসরি m1 জায়গায় v1 রো 1 দিয়ে করে ফেলেছি। তো এরকম অঙ্ক তো আমরা প্রায় করি, আমরা একবারে করেই ফেলতে পারি, কামাখা আমাদের পার্ট করতে গেলে অনেক সময় দেখা যায় পেস লেগে যায়। সো তুমি যেভাবে করো কোনো সমস্যা নেই। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পেরেছো। এরপরের ম্যাথটা তোমাদেরকে দেখা দিচ্ছি, দেখো এটা হচ্ছে এমন একটা অঙ্ক আমি রেডি করেছি, এটা রাজশাহী 19-এর, এটার মধ্যে অনেকগুলো কাজ আমি সংযুক্ত করেছি। ওকে, তো এই ম্যাথটা পারলে তুমি অনেকগুলো ম্যাথ সমাধান করতে পারবা। এটাকে আমি একটু মডিফাই করেছি, আমি এইটা একটু মুছে দিই। কালিটা অনেক গাঢ় হয়ে গেছে, তাহলে তোমরা ময়মনসিংহ বোর্ড 23 করবা। ওকে, এখন দেখো পরের কোয়েশ্চেন। এখানে আমার দেয়া আছে একটা বল বৃদ্ধিকরণ নীতির জন্য হাইড্রোলিক প্রেসের এই ছোট পিস্টনে 500 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। দেখো তোমাকে মাঝে মাঝে এখানে বলবে যে এই ছোট পিস্টনে 500 কেজি ভর চাপানো হলো, তাহলে ভর চাপানো হলে যদি বলের মান না থাকে তাহলে এফ কে ভেঙে দিবা mg, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তো তোমার এই যে আমি যে কোয়েশ্চেনগুলো এখানে দিয়েছি বোর্ডগুলো, এই বোর্ডের মধ্যে এই অনেক প্রশ্ন এরকম দেওয়া আছে যে ছোট পিস্টনে এত কিছু ভর চাপানো হলো, তাহলে এফটাকে ভেঙে দিয়ে লিখে দিবা mg। ওকে, তারপরে আসো, বলা হচ্ছে যে বড় পিস্টনে রাখা বস্তু উঠানো যাবে কিনা। তো বল বৃদ্ধিকরণ নীতির ক্ষেত্রে আমরা কি জানি, বড় পিস্টনে ছোট পিস্টনে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, বড় পিস্টনে তার বহুগুণ বল প্রযুক্ত মানে অনুভূত হয়, তাই না? তাহলে এইখানে একটা বস্তু রাখা হয়েছে, এই বস্তুটার ভর তারা দিয়ে দিচ্ছে 100 কেজি, তাই না? এখন এই বস্তুটার উঠানো যাবে কিনা এই সমাধান করতে গেলে তোমাকে আগে বুঝতে হবে বস্তুর ওজন আসলে কত নিউটন। যদি বস্তুর ওজন মনে করো সাপোজ 100 নিউটন হলো, বা মনে করো বস্তুর ওজন হলো 200 নিউটন, আর আমি F1 500 নিউটন বল প্রয়োগের পরে এখানে আমাদের আসতেছে মনে করো 300 নিউটন, মানে 500 নিউটন যদি আমি প্রয়োগ করি অবশ্যই তার চেয়ে অনেক বেশি আসবে, মনে করো আসতেছে তোমার 1000 নিউটন। তাহলে বস্তুর ওজন হয়েছে মাত্র 200 নিউটন, আর এইখানে এই পানিটা এখানে এসে যখন ধাক্কা দিচ্ছে 1000 নিউটনের ধাক্কা দিচ্ছে, 1000 নিউটন বলে, তাহলে কি বস্তু উঠে যাবে, তাই না? এটাই হচ্ছে কথা। এখন এখানে কোয়েশ্চেনটা আমি সমন্বয় করেছি, কোয়েশ্চেনটা এমন হইতে পারে যে বড় পিস্টনে অনুভূত বল কত। ওকে, আর এই পরের কোয়েশ্চেন হইতে পারে এটা, তাহলে তোমার কি হতে পারে, বড় পিস্টনে অনুভূত বল কত, তোমাকে সেটা আগে বের করতে হবে। আগে বের করতে হবে বড় পিস্টনে অনুভূত বল, আর তারপরে বের করতে হবে বস্তু উঠানো যাবে কিনা সেটা বুঝতে হবে, বস্তুর ওজন নির্ণয় করে। চলো আমরা শুরু করি। তাহলে আমরা আগে এইখানে বস্তুর ওজনটা বের করব, ঠিক আছে? বস্তুর ভর m সমান সমান কত কেজি, 100 কেজি, ভর হচ্ছে 100 কেজি। আর আমরা জানি অভিকর্ষ ত্বরণ এখানে লাগবে 9.8 ms ইনভার্স 2। ওকে, আচ্ছা, বস্তুর ওজন বের করতে গেলে আমার
এম আর জি দরকার হবে, ওজন ডাব্লিউ সমান এম জি। আর হচ্ছে তোমার এই ছোট পিস্টনে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে তা হচ্ছে 500 নিউটন। তাহলে লিখবা ছোট পিস্টনে প্রযুক্ত বল, ছোট পিস্টনে প্রযুক্ত বল F1 সমান সমান 500 নিউটন। ঠিক আছে, তাহলে আর কি দরকার, এইখানে ক্ষেত্রফল দেওয়া আছে পিস্টনের, A1 হচ্ছে 0.09 মিটার স্কয়ার। তাহলে লিখবা ছোট পিস্টনের ক্ষেত্রফল A1 সমান সমান 0.09 মিটার স্কয়ার। আর বড় পিস্টনের এই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 2.7 মিটার স্কয়ার। বড় পিস্টনের ক্ষেত্রফল A2 সমান 2.7 মিটার স্কয়ার, তাই না? তাহলে আমরা জানি বড় পিস্টনের ওই যেই ক্ষেত্রফলটা দেওয়া আছে, আচরণের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা সূত্র কি প্রয়োগ করতে পারি? বল বৃদ্ধিকরণ নীতির সূত্রটা হচ্ছে F1/F2 সমান A1/A2। দেখো এখানে তো অনেকভাবে কোয়েশ্চনটা আসে। তাহলে আবার তোমাকে বলতে পারে ডায়ামিটার, এখানে দেখবে যে ডি দেওয়া আছে, ডি বা ব্যাস দেওয়া আছে, তোমাকে ব্যাস দেওয়া থাকতে পারে এটার এত সেন্টিমিটার, এটা এত সেন্টিমিটার। তাহলে যদি তোমার ব্যাস দেওয়া থাকে তাহলে তুমি এই ক্ষেত্রফলটা না দিয়ে লিখবা F1/F2 সমান D1/D2 হোল স্কয়ার। এটা কিভাবে আসতেছে সেটা বলতেছি। আবার মনে করো ব্যাস নাই, দেওয়া আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে তোমার এখানে মনে করো 2, ওখানে দেওয়া আছে 4, তাহলে ব্যাসার্ধ যদি থাকে লিখবা R1/R2 হোল স্কয়ার। এখন আসো কিভাবে ক্ষেত্রফল এ কে ভাঙলে আমরা কি লিখতে পারি? পাই আর স্কয়ার লিখতে পারি না? ক্ষেত্রফল এ কে ভাঙলে আমরা কি লিখতে পারি? পাই আর স্কয়ার। তাহলে উপরেও পাই আর স্কয়ার, নিচেও পাই আর স্কয়ার, উপরে R1 আর নিচে হচ্ছে কি R2, তাহলে R1/R2 হোল স্কয়ার। এখন ডায়ামিটার থাকলে ব্যাপারটা কি? ডায়ামিটার হচ্ছে ব্যাস। আচ্ছা বলো ব্যাস কি? 2R না? ব্যাস কি? 2R। তাহলে এই 2R1 2R2, তাহলে 2 তো কাটাই, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? R1/R2 হোল স্কয়ার দাঁড়াচ্ছে না? সো ব্যাস আর ব্যাসার্ধ যাই থাকুক, ব্যাস থাকলে D1/D2 হোল স্কয়ার, ব্যাসার্ধ থাকলে R1/R2 হোল স্কয়ার, আর ক্ষেত্রফল থাকলে A1/A2। ওকে। আর যদি মনে করো F1 নাই কিন্তু তোমার ভর দেওয়া আছে, এখানে মনে করো দেওয়া আছে 100 কেজি, 200 কেজি, 300 কেজি, 50 কেজি, তাহলে তুমি F1 টাকে ভেঙে কি লিখবা? mg, কি লিখবা? mg/F2। ওকে, F1 এ কি লিখবা? mg, তাহলেই হয়ে যাবে। আচ্ছা এখন বড় পিস্টনে অনুভূত বল আর বস্তুর ওজন, বস্তুর ওজন জানতে হবে। দেখো বস্তুর ওজন W সমান কি? mg, তাই না? তাহলে m হচ্ছে 100 আর g হচ্ছে 9.8, তাহলে কত আসতেছে? 980 নিউটন। তাহলে আমরা যে বস্তুটা রেখেছি এই বস্তুটার ওজন হচ্ছে 980 নিউটন। নাও আমাদেরকে চেক করতে হবে বড় পিস্টনে কি পরিমাণ বলে ধাক্কা দিচ্ছে, তাই না? তাহলে সূত্র প্রয়োগ করব। আবার বল বৃদ্ধিকরণ নীতি অনুসারে, কথাটা চাইলে লিখতে পারো বল বৃদ্ধিকরণ নীতি অনুসারে F1/F2 সমান A1/A2। তোমার দরকার F2 এর মান, তাহলে তুমি কোনাগুনি গুণ করো। F2 A1 সমান F1/A2 বা F2 সমান সমান নিচে A1 উপরে F1/A2, মানটা বের করো। F1 এর মান হচ্ছে 500, A2 এর মান হচ্ছে 2.7 আর A1 এর মান হচ্ছে 0.09। তাহলে এই মানটা দেখো তোমার কত আসে। তাহলে 500 গুণ 2.7 নিচে 0.09, 15,000 নিউটন, হিউজ 0.09, তাই না? তাহলে 15,000 নিউটন। তাহলে তুমি দেখো এখানে F2 হচ্ছে এটা, তাহলে 15,000 নিউটন বলে এইখানে ধাক্কা দিবে আর বস্তু মাত্র 980 নিউটন, তাহলে বস্তু তো উড়েই চলে যাবে। তাহলে কি লিখবা? যে বড় পিস্টনে রাখা বস্তুর ওজন থেকে
বড় পিস্টনে অনুভূত বলের মান অনেক বেশি, তাই বস্তুকে উঠানো যাবে। শেষ। এখানে সিদ্ধান্ত দিবা, ঠিক আছে? আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। সুতরাং বস্তু উঠানো যাবে, বস্তু উঠানো যাবে। তবে কি লিখবা? বড় পিস্টনে রাখা বস্তুর ওজন ওই অনুভূত বলের চেয়ে অনেক কম, অথবা বলবা যে বস্তুর ওজনের চেয়ে বড় পিস্টনে অনুভূত বল অনেক বেশি, তাই বস্তু উঠানো যাবে। শেষ। ওকে, তাহলে আমাদের কোয়েশ্চেনটা তোমাকে শুধু এটাই মাঝে মাঝে এই অন্যান্য যে প্রশ্নগুলো আছে মাঝে মাঝে বলবে বড় পিস্টনে অনুভূত বল কত, তাহলে শুধু এই সূত্র প্রয়োগ করে দিবা, ঠিক আছে? আর কিভাবে ভাঙতে হয় সেটা তোমাদেরকে বলেই দিলাম। ব্যাস থাকলে f1 by f2 সমান d1 by d2 হোল স্কয়ার, ব্যাসার্ধ থাকলে f1 by f2 সমান r1 by r2 হোল স্কয়ার। ওকে, তো এটা ক্লিয়ার। এরপরে উদ্দীপকের তথ্য অনুসারে উভয় পিস্টনের কাজ বা শক্তির পরিবর্তন হয়েছে কিনা, এটা তোমাকে এটাও অনেক 2-3টা প্রশ্ন অনেকভাবে আসতে পারে। তোমাকে বলতে পারে এই দেখো এই পিস্টনে বল প্রয়োগ করার কারণে এটা নেমে গেছে 5 সেন্টিমিটার নেমে গেছে। দেখো এটা নেমে গেছে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। আর এইখানে গিয়ে এই পিস্টনটা কিছুটা যে উপরে উঠেছে, তো কতটুকু উঠেছে এটা আসলে একটু দেখাই দিই। মনে করো এটা ছিল এই জায়গায়, আর এই পিস্টনটা একটু উঠে গেছে। এই যে কতটুকু উঠেছে, কতটুকু উঠেছে তার সরণ কত হয়েছে সেইটাই আমাকে বের করতে হবে আগে। কাজ সমান কি? বল গুণ সরণ। আর কাজ মানেই তো শক্তি, তাই না? কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। তাহলে তোমাকে কাজ বলুক বা শক্তি বলুক, তোমাকে কি বের করতে হবে? সরণ কত, L1 এর মান দিবে, মানে কতটুকু সরণ হয়েছে L1 এই ছোট পিস্টনে, আর তুমি বের করতে হবে L2, সরণ L2 কত। তো অনেক প্রশ্নে শুধু এটাই চায় বড় পিস্টনের সরণ কতটুকু হয়েছে বা এতটুকু উঠানো যাবে কিনা, বড় পিস্টন এতটুকু উঠানো যাবে কিনা, সাপোজ 6 সেন্টিমিটার 5 সেন্টিমিটার উঠানো যাবে কিনা। তাহলে তুমি ওই পিস্টনে L2 এর মানটা বের করবা। ওকে, দেখো কাজ সমান কি? বল গুণ সরণ। তো আমরা বল গুণ সরণ লিখবো F1 L1, এখানে হবে F1 L1, ওইখানে হবে F2 L2, দ্যাটস ইট। তাহলে তোমার আগে এটা বুঝতে হবে, আয়তনটা আগে বুঝতে হবে। দেখো এইখানে তো পানিটা প্যাসকেলের সূত্র অনুসারে এটা তো একটা আবদ্ধ পাত্র, এই তরলটা তো বাইরে বের হয়ে যাচ্ছে না। তাহলে এইখানে আমি বল প্রয়োগ করার কারণে যেই পরিমাণ পানি সরে গেছে ওই পানির আয়তনটা বড় পিস্টনে তো এই পানিটাই ওখানে যাবে। তাহলে আমরা বলতে পারি ছোট পিস্টনে অপসারিত পানির আয়তন, মানে এখান থেকে যা সরে যাবে, ছোট পিস্টনে অপসারিত পানির আয়তন বড় পিস্টনে মানে প্রবেশকৃত পানির আয়তনের সমান। ওকে, এই কথাটা আমরা একটু লিখে নিব। তাহলে আয়তন ভি কে ভাঙলে আমরা কি লিখতে পারবো? ক্ষেত্রফল ইন্টু সরণ লিখতে পারবো বা উচ্চতা এরকম লিখতে পারবো, তাই না? তাহলে আমরা লিখবো যে ছোট পিস্টনের অপসারিত, ছোট পিস্টনের অপসারিত পানির আয়তন বড় পিস্টনে প্রবেশকৃত পানির আয়তনের সমান। বড় পিস্টনে প্রবেশকৃত পানির আয়তনের সমান, অর্থাৎ V1 সমান সমান V2। তাহলে V1 মানে কি? A1 L1, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা গভীরতা বা যাই বলো বা সরণ, আর এটা A2 L2। তাহলে আমার L2 বের করতে হবে, তাই না? A1 L1 মানে তো কাজ, তাই না? ওই যে কাজ W সমান সমান F1 L1, তাহলে L2 বের করতে হবে আমাকে। A1 L1 ডিভাইডেড বাই A2 সমান সমান L2। তাহলে A1 এর মান কত? A1 এর মান আমরা জানি, তাই না? A1 এর মান আমরা জানি, A1 এর মান হচ্ছে কত? 0.09। L1 এর মান হচ্ছে দেখো 5 সেন্টিমিটার। তাহলে এখানে লিখবা ছোট পিস্টনের সরণ, ছোট, আমরা ঘ নম্বর করছি, ঘ
ছোট পিস্টনে সরণ L1 সমান সমান 5 সেন্টিমিটার, তার মানে কত 100 মানে 10 ইনভার্স 2 দিয়ে গুণ করলে মিটারও যাবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি 5 গুণ 10 ইনভার্স 2, আর ক্ষেত্রফল ওখানে কত 2.7। তাহলে L2 এর মান কত আসে দেখো, L2 এর মানটা কত আসে খুঁজে বের করো। 0.09 গুণ 5 গুণ 10 ইনভার্স 2 divided by 2.7, 0.09 গুণ 5 গুণ 10 inverse 2 divided by 2.7, তাহলে এটা মান আসতেছে 1.67 into 10 inverse 3, 1.67 into 10 inverse 3 আসছে। L2 সমান সমান 1.67 into 10 inverse 3, 10 inverse 3, তাই না? হ্যাঁ, এত মিটার। তাহলে L2 এর মান পেলাম যে বড় পিস্টন কতটুকু উঠবে 1.67 into 10 inverse 3 মিটার, তাই না? তাহলে এইটার এখন তুমি বের করবা। সুতরাং তোমাকে বলেছে পিস্টনে কাজ বা শক্তির পরিবর্তন হয়েছে কিনা, তুমি বলবা সুতরাং ছোট পিস্টনে কাজ বা কাজ বললে কাজ, শক্তি বললে শক্তি, আমি একসাথে লিখে দিয়েছি কাজ বা শক্তি। আচ্ছা, এখানে W1 দিতে পারো। W1 মানে কি বল গুণ সরণ, বল গুণ সরণ, ওকে। আর বড় পিস্টনেও সেম ভাবে বড় পিস্টনের কাজ বা শক্তি W2 সমান F2 L2। তাহলে F1 এর মান 500, L1 এর মান হচ্ছে 5 into 10 inverse 2। আবার F2 এর মান আমরা গ থেকে পেয়েছিলাম 15,000, F2 এর মান গ তে পেয়েছিলাম 15,000, ওইটা বসিয়েছি। আর L2 পেলাম কত 1.67 into 10 inverse 3। এবার এই দুটো তুমি গুণ করে দেখো মানটা আসলেই সেম আসে কিনা। 500 গুণ 5 গুণ 10 ইনভার্স 2 25, আর নিচেরটা হচ্ছে 15,000 গুণ 1.67 into 10 ইনভার্স 3। তাহলে এটাও আসছে 25.05, তাহলে 25। তাহলে এটা 25 জুল, এটা 25.05, তার মানে 25 জুল। 25.05 মানে কি 25 জুল। তার মানে কাজ বা শক্তির পরিবর্তন হয় নাই, দুইটাতেই সেম কাজ বা শক্তি হয়েছে, তাই না? তাহলে আমাদের এই কোশ্চেনে সিদ্ধান্ত কি দেব, সুতরাং কাজ বা শক্তির কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখানে কোয়েশ্চেনগুলো আই থিঙ্ক বুঝতে পেরেছো কি কি হইতে পারে। তো এই বোর্ডগুলো আমি যেগুলো দিয়েছিলাম এগুলো সেম ভাবে কমপ্লিট করে, আর ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড 2017, এই দুটো হচ্ছে তোমার আগের ভিডিওর উপর ডিপেন্ড করে এই দুটো তুমি করতে পারবা। তাহলে আগের ভিডিওর উপর ডিপেন্ড করে এই দুটো করবা, আর এই কোয়েশ্চেনটার উপর নির্ভর করে এটা সমাধান করবা। আর ময়মনসিংহ টেস্ট করবা একটু আগে ওই যে কাঠের যেটা করেছিলাম সেটা অনুযায়ী। তো এই মোট 11টা প্রশ্ন তোমাকে আমি কমপ্লিট করে দিলাম, সিস্টেম কমপ্লিট করে দিলাম। এইগুলো কমপ্লিট করে তুমি আমাকে ইনবক্স করবা, ওকে। সো ধন্যবাদ সবাইকে।